হাই, আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি চাইনিজ রোমান্টিক কমেডি ড্রামা। ড্রামার নাম পারফেক্ট অ্যান্ড ক্যাজুয়াল। ড্রামাটা ইউনসু নামের অল্প বয়সী এক ছাত্রীকে নিয়ে, যার কপালটা এতটাই খারাপ যে যেই খাটাস টিচার তাকে পরীক্ষায় ফেল করিয়েছিল, ভাগ্যের ফেরে পড়াশোনা শেষ হওয়ার আগেই সেই টিচারকেই তার বিয়ে করতে হয়। ইউনসু ভেবেছিল বিয়ের পর অন্তত টিচারের সেই শাসন থেকে মুক্তি পাবে, কিন্তু বাসর ঘরে ঢুকে সে তো পুরাই শক। যেখানে বাসর রাতে রোমাঞ্চ হওয়ার কথা, সেখানে টিচার জিহান এক গাদা অঙ্কের বই নিয়ে হাজির। তার সাফ কথা, আজ থেকে আগে 2 ঘন্টা পড়াশোনা, তারপর অন্য কিছু। পড়া না পারলে বাসর ক্যান্সেল। চিন্তা করুন, বাসর রাতের রোমাঞ্চের বদলে ইউনসুর কপালে জুটছে হোমওয়ার্ক। একদিকে স্বামী, অন্যদিকে খাটাস টিচার। ইউনসু কি পারবে এই পড়াশোনার হাত থেকে বাঁচতে, নাকি বাসর রাতের এই অঙ্ক করতে করতেই শুরু হবে তাদের মিষ্টি প্রেম? টিচার ছাত্রীর এই আজব ও মজার বিয়ের গল্প জানতে চলুন ড্রামাটা স্টার্ট করি। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই হিরো হিরোইনের ধুমধাম বিয়ে হচ্ছে। হিরোইন ইউনসু আবার বিয়ের মণ্ডপেই দর্শকদেরকে বলতেছে, হাই, আমি ইউনসু, বয়স আমার 22। আজ আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে আসলে আমার টিচার। আমার পড়াশোনা শেষ হওয়ার আগেই সে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে। আমাদের বিয়েটা অনেক ইন্টারেস্টিং। চলুন আপনাদেরকে সেগুলো দেখাতে পিছনে নিয়ে যাই। ব্যাস, এখানে সিন কাট হয়ে আর আমরা চলে যাই অতীতে। আমাদের হিরোইন ইউনসু এক কফি শপে গিয়ে ধাক্কা খায় এক হ্যান্ডসাম ছেলের সাথে। ছেলেটিকে দেখেই ইউনসু তো মনে মনে বলে, ওয়াও, কি ভাগ্য আমার, এত সুন্দর ছেলের সাথে ধাক্কা খেলাম। ছেলেটি এক টুকরো টিস্যু পেপার হাতে নিতে ইউনসু ভাবে হয়তো তার হাত মুছে দিবে, এই জন্য সে কিউট একটা হাসি দিয়ে থ্যাঙ্কসও দেয়। কিন্তু ঘটনা হয় উল্টো। আমাদের হিরো জিহান সেই টিস্যু দিয়ে ইউনসুর হাত না, বরং নিজের জুতা সাফ করতে শুরু করে। বেচারি ইউনসু তো পুরাই ইজ্জতের ফালুদা হয়ে লজ্জায় লাল হয়ে যায়। এখানেই শেষ না, জিহান উল্টো ইউনসুকে সাইড হতে বলে নিজেই কফি বানাতে লেগে যায়। ইউনসু ভাবে ছেলেটা যখন বিল দিয়ে দিয়েছে তখন কফিটা খেয়েই নেই, কিন্তু জিহান সেটা ইউনসুকে দিতেই চায় না। শেষমেশ জোর করে কফি নিয়ে ইজ্জত বাঁচাতে নিজেই বিল দিয়ে সেখান থেকে কেটে পড়ে ইউনসু। এরপর সিন চলে আসে ক্লাসরুমে। নতুন টিচার হিসেবে এন্ট্রি নেয় সেই হ্যান্ডসাম জিহান। তাকে দেখে ক্লাসের সব মেয়েরা তো ফিদা, কিন্তু ইউনসু পুরাই শক। ক্লাসে মন না দিয়ে ইউনসু জিহানের একটা স্কেচ আঁকতে থাকে। জিহান সেটা সবার সামনে ধরে ফেলে ও সবার সামনেই বলতে থাকে, আমার জ্যাকেটে 2টা বাটন আছে আর তুমি দিয়েছো 3টা। আমার ঘড়ি ডান হাতে আছে কিন্তু তুমি দিয়েছো বাম হাতে। ঝাড়ি দিয়ে আরো বলে, আর একটা কথা, আমার এই চশমার ম্যাটেরিয়াল আর স্টাইল তোমার এই ড্রয়িংয়ে কখনো মিলবে না। আর হ্যাঁ, এরপর থেকে মনোযোগ আমরা ক্লাসে রাখবে, এসবে না। ইউনসু তো ঘোর অপমানিত হয়। পরের দিন ইউনসু এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়ে ল্যাঙ্গুয়েজ না জানার কারণে রিজেক্ট হয়। কিন্তু ওয়াশরুমে গিয়ে এক লেডিকে হেল্প করতেই ম্যাজিক ঘটে গেল। সেই লেডি ছিল কোম্পানির ডাইরেক্টর। ব্যাস, ইউনসুর জব তো পাক্কা। খুশিতে সে বাড়ি চলে যায়। সকালে তার বোন ফোন দিয়ে বলে বাবার জমানো টাকাগুলো এখন পাওয়া যাবে। ইউনসু ব্যাংকে গিয়ে সেই টাকা কোথায় ইনভেস্ট করবে বুঝতে পারে না। সেখানে আবারও দেখা হয় সেই খাটাস জিহানের সাথে। জিহান তাকে একটা কার্ড দিয়ে ইনভেস্ট করতে বলে চলে যায়। তখনই ইউনসুর কাজিন এসে তাকে সস্তায় এক রাজপ্রাসাদের মতো বাড়ি কেনার বুদ্ধি দেয়। ইউনসু তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে ইমোশনাল হয়ে সেই বাড়িটা কেনারই ডিসাইড করে ফেলে। খুশিতে সে বন্ধুদের নিয়ে পার্টি করতে চায়, বাট বান্ধবী মনে করিয়ে দেয় কাল তোর ফাইনাল প্রেজেন্টেশন। ইউনসু ভাব নেয়, আরে চিল, 40টা অ্যালার্ম সেট করে রেখেছি, কোনো টেনশন নেই। পরের দিন সকালে ইউনসুর ঘুম ভাঙে তার সেই বাটপার কাজিনের ফোন কলে। কাজিন তো তেল দিয়ে বলছে বাড়ির জন্য কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখনই না কিনলে পরে মিস করবি। ইউনসুর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে হন্তদন্ত হয়ে ব্যাগ ভরে টাকা নিয়ে কাজিনের হাতে তুলে দেয়। এরপর ভাবে বাড়ি তো হলো, মানে বাবার স্বপ্ন তো পূরণ হলো, কিন্তু আসল কাহিনী তো এখনো বাকি। মানে আজ ইউনসুর প্রেজেন্টেশন আছে। তাই ইউনসু সাইকেল নিয়ে বুলেটের স্পিডে ভার্সিটির দিকে যেতে থাকে। তাড়াহুড়ো করে জিহানকে ধাক্কা মেরে ক্লাসে ঢোকে, কিন্তু কপাল খারাপ। জিহান ঘড়ি দেখে বলে, তুমি 15 সেকেন্ড লেট করেছো, তাই তোমাকে ফেল করিয়ে দেওয়া হলো। এটা শুনে ইউনসু অনেক কান্নাকাটি করে, কিন্তু জিহান তো পাথরের মতো শক্ত। ইউনসুর গ্রাজুয়েশন তো হলোই না, এমনকি তার সাধের চাকরিটাও চলে গেল। তো সব হারানোর পরেও ইউনসুর এখনো একটু খুশি লাগতেছে, কারণ তার নিজের একটা নতুন বাড়ি হয়েছে। এখন সে সেখানে গিয়ে থাকবে। নতুন বাড়িটা দেখার জন্য ইউনসু এক্সাইটেড হয়ে যেতে থাকে, কিন্তু ইউনসু জানে না যে তার জন্য কি চমক অপেক্ষা করছে। তো আপনারা অরিজিনাল সিনেই সেটা দেখতে থাকুন, আর ততক্ষণে আমি একটা কাজ ছেড়ে নেই। আজ আমি যে অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই তা পিএইচজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও স্কোর অনুমান করে সহজেই টাকা আয় করতে পারবেন। সেই সাথে আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার পাওয়ার সুযোগ আছে। এখানে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি অনেক আকর্ষণীয় গেম পাবেন, যা খেলে সহজেই আয় করা সম্ভব।
অ্যাকাউন্ট করার সময় আমার প্রচার নাম্বার PEXP123 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টের লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট করুন এবং আমার প্রচার নাম্বার ব্যবহার করে নগদ পুরস্কার জেতার সুযোগ নিন। দাবাং স্টাইলে বাড়িতে ঢুকে ফটাফট ফটো তুলতে তুলতে ইউনসু যখন বাথরুমের সামনে যায়, ও মা, বাথরুম থেকে টাওয়াল পরে একদম খালি গায়ে বেরিয়ে আসে আমাদের হিরো জিহান। ইউনসু তো শখ খেয়ে ভুল করে ফটোও তুলে ফেলে। এটা নিয়ে দুজনের মধ্যে কাড়াকাড়ি শুরু হলে জিহানের কোমরে যে টাওয়ালটা ছিল ওটাও খুলে যায়। বেচারি ইউনসু লজ্জায় লাল হয়ে ওখান থেকে এক দৌড়ে পালাই। ইউনসু মনে করেছে সে ভুল করে টিচারের বাড়িতে ঢুকে পড়েছে, কিন্তু না, কাগজে দেখে এটাই তো তার নতুন কেনা বাড়ি। ইউনসু চাবি আর কাগজ নিয়ে আবার ফিরে আসলে তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ইউনসুর কাজিন আসলে তাকে ডুপ্লিকেট চাবি আর ভুয়া কাগজ দিয়ে সব টাকা মেরে পালিয়েছে। এই বাড়িটা আসলে জিহানেরই। ইউনসু এবার কাজিনকে খুঁজতে লেগে পড়ে, তার কোম্পানিতে যায়, কিন্তু সেখানে গিয়ে শোনে ওই নামে নাকি কেউ কাজই করেনি। জন্মের কান্না শুরু করে ইউনসু। সব শেষ। ইউনসুর বান্ধবী এসব শুনে সান্ত্বনা দেয় ও সাথে একটা বুদ্ধিও দেয়। গুয়ান বলে, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন কর আর এই কাজের টিচার জিহানের হেল্প নে। ইউনসু জিহানের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে। প্রথমে রাজি না হলেও ইউনসু অনেক কিছু করার পর শেষমেশ জিহান রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে জিহান বলে তার অসুস্থ দাদাকে দেখতে হসপিটালে যেতে হবে। তো এরপর দেখা যায় হসপিটালে যাওয়ার পথে এক কিউট কেলেঙ্কারি ঘটে গেল। ইউনসুর ব্যাগ গাড়ির লুকিং গ্লাসে আটকে সে যখন পড়ে যাচ্ছিল তখন আমাদের হিরো জিহান তাকে হিরোর মতো ধরতে গেল। আর ধরতে গিয়ে কি হলো, জিহান একদম ধপাস করে ইউনসুর উপরেই পড়ে গেল। ব্যাস, টিচার আর স্টুডেন্ট একদম আই টু আই কন্ট্যাক্ট করে প্রেমের সাগরে হাবুডুবু খেতে শুরু করলো। অনেকক্ষণ রোমাঞ্চে মজে থাকার পর যখন হুঁশ ফিরলো তখন তারা হসপিটালের দিকে রওনা দেয়। হসপিটালে গিয়ে তো জিহানের মাথায় আকাশ ভেঙে পড়ে। ডক্টর জানায় তার দাদুর নাকি ব্রেন টিউমার হয়েছে। অপারেশন না করলে হাতে সময় মাত্র 3 মাস, আর অপারেশন করলে বড় জোর 1 বছর বাঁচবে। এই খবর শুনে জিহান একদম ভেঙে পড়ে। হসপিটালের ঝামেলা চুকিয়ে জিহান ইয়ানসুকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। ইউনসুর কাজিন মানে চাচাতো ভাই যে ইউনসুকে বাড়ি কিনে দেওয়ার নামে ফ্রড করেছে তার নামে কমপ্লেইন করতে। কিন্তু ইউনসু পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে এই কেসে আসামির কত বছর জেল হতে পারে। অফিসার বলে কম করে হলেও 10 বছর ঘানি টানতে হবে। এটা শুনে ইউনসুর কেন জানি মুখ শুকে যায়। অফিসার জিহানকে বলে ভিকটিমকে। জিহান ইউনসুকে দেখিয়ে দিতেই অবাক, দেখে ইউনসু নেই। জিহান বাহিরে আসলে দেখে ইউনসু এখানে এসে বসে আছে। জিহান জিজ্ঞেস করে কি হলো, কমপ্লেন না করে চলে আসলে কেন? ইউনসু ইমোশনাল হয়ে বলে বাবা মা মারা যাওয়ার পর আমার আঙ্কেল আন্টি আমাদের 2 ভাই বোনকে অনেক আদর করে বড় করেছে। ভাইয়ের নামে কেস করে আমি আঙ্কেলকে কষ্ট দিতে পারবো না, যার জন্য ঘর হারালো তার প্রতি এত মায়া। যাওয়ার সময় ইউনসু জিহানকে বলে তোমার উইচেট আইডিটা দাও, মন বদলে গেলে মেসেজ দিও। যাওয়ার সময় জিহান ইউনসুকে বলে আচ্ছা আমরা কখনো কি কাউকে মিথ্যা বলতে পারবো? ইউনসু বলে আমার মনে হয় মিথ্যা বলার কারণে যদি সেই মানুষটার উপকার হয় তো সেটা বলা খারাপ না। এটা শুনে জিহান কি যেন ভাবতে থাকে। সেখান থেকে ইউনসু বান্ধবী গুয়ানের কাছে এসে বলে আমার থাকার আর কোনো জায়গা নেই, এখন আমি কি করব? গুয়ান বলে চিন্তা করিস না, তুই আমার হোস্টেলে চল। কিন্তু হোস্টেলের নিয়ম বাহিরের কেউ এখানে থাকতে পারবে না। গুয়ান রেগে মেগে বলে অন্যরা বয়ফ্রেন্ড নিয়ে রাত কাটালে সমস্যা নেই, আর আমার বান্ধবী থাকলে সমস্যা। কিন্তু ইউনসু বান্ধবীর কোনো ঝামেলা করবে না জন্য চলেই যায়। তখন এই লিন নামের আরেক ফ্রেন্ড এসে হসপিটালের একটা ফাঁকা রুমে 2 দিন থাকার জন্য ইউনসুকে ব্যবস্থা করে দেয়। ইউনসু লাগেজ নিয়ে হসপিটালে গেলে সেখানে এক ব্রেঞ্চের নিচে লোক দেখে ভয়ে অস্থির হয়ে যায়। পরে দেখে এক কিউট দাদু ব্রেঞ্চের নিচে লুকিয়ে বিড়ি খাচ্ছে। ইউনসু দাদুকে বকা দিয়ে বের করে আনে, আর অল্প সময়েই দাদুর সাথে ইউনসুর দোস্তি হয়ে যায়। এই দাদুকে চিনতে পেরেছেন? এটা কিন্তু জিহানের দাদু। তো একটু পর দাদু বলে ওঠে আমার পোতার জন্য তুমি একদম ঝাক্কাসবে, আমার শেষ ইচ্ছা পোতার বিয়ে দেখা। ইউনসু তখন জানতো না যে এই দাদুই হলো জিহানের দাদু, আর দাদু জিহানের জন্য ইউনসুকে পছন্দ করেছে। ওদিকে জিহানের দাদুর অপারেশনের সময় ঘনিয়ে আসাই জিহানকে দাদু ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে। মরার আগে তোর বিয়ে দেখে যেতে চাই। জিহান তো চিন্তায় পড়ে যায়, কারণ এই সময় বিয়ে করার তার কোনো প্ল্যান নেই। তখনই জিহানের ইউনসুর বলা সেই কথাটা মনে হয়, যদি মিথ্যা বললে সেই মানুষটার ভালো হয় তো এমন মিথ্যা বলা যায়। ব্যাস, জিহানের মাথায় বুদ্ধি আসে। সে দাদুকে খুশি করতে রিসিপশনিস্ট মেয়েটাকে ভুয়া গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু 3 দিনের কথা শুনে মেয়েটা ঝাড়ি দিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে ইউনসুর সাথে দেখা। জিহান ইউনসুকে এটা বললে ইউনসু বলে এটা সম্ভব না, আমি তোমাকে এটাতে সাহায্য করতে পারবো না, এটা আজীব। জিহান জোর করে ইউনসুকে দাদুর কাছে নিয়ে যায়, কিন্তু ইউনসু দেখে এটা সেই দাদু, তার সেই বিড়ি বন্ধু। ইউনসুর দাদুর বলা একটা কথা মনে হয়। দাদু বলেছিল তাদের পরিবারের সে আর তার নাতিই বেঁচে আছে। দাদুর প্রতি ইউনসুর ইমোশন কাজ করে। তখন সে নিজেই দাদুকে জড়িয়ে ধরে বলে দাদু আমি জিহানের গার্লফ্রেন্ড। এটা শুনে দাদু তো খুশিতে বাগবাগ। খুশিতে দাদু বলে ওঠে চলো আজকেই অপারেশন করি।
এরপর দাদুর অপারেশন সাকসেসফুল হয় আর ইউনসুর থাকার জায়গা নেই শুনে জিহান তাদের বাড়ির পাসওয়ার্ড দিয়ে কয়েকদিনের জন্য এখানেই থাকতে বলে। এর মধ্যে এক ডেলিভারি ম্যান ইউনসুকে জিহানের বউ ভেবে পার্সেল দিয়ে যায়। পার্সেল খুলে ইউনসু দেখে দাদু আর জিহানের কিউট সব ছবি, সেগুলো দিয়ে সে পরম যত্ন সহকারে জিহানের রুম সাজিয়ে দেয়। সারাদিন খাটুনির পর জিহান আসলে ঘর সুন্দর করে সাজানো দেখে খুশি হয় এবং এসে ইউনসুকে আলতো করে কম্বল উড়িয়ে দেয়। এরপর সকালে এক আজব কাহিনী ঘটে। জিহান ইউনসুর কাছে যেতেই ইউনসু ঘুমের ঘুরে এমন মোড়ামুড়ি দেয় যে জিহানের দাঁত মাজার ব্রাশটা সরাসরি ইউনসুর মুখের ভিতরে যায়। ওটা বের করতে গিয়ে আবার ধাক্কা লেগে জিহানের নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। একটু পর ইউনসুর বোন ফোন করে বলে তোর নতুন অ্যাপার্টমেন্ট ঘুরে দেখা। ইউনসু পড়ে যায় মহা মুশকিলে, কারণ সে পুরোটা তো ঘুরে দেখাতে পারবে না, কারণ ঘরে জিহান আছে আর জিহানের সাথে তার ব্যাপারটা তার বোন জানে না। তাই ইউনসু কৌশলে আবল তাবল বলে কল কেটে দেয়। এই ঘটনার পর জিহান এবার বুদ্ধি করে ঘরটা মাঝখান দিয়ে ভাগ করে দেয়। বর্ডার পার হওয়ার নিষেধ, এমনকি ওয়াশরুম ব্যবহারের টাইমও ভাগ করে দেয়। ইউনসু বলে ঠিক আছে বাবা, আমি ভাড়ার বদলে ঘর সাফ করবো আর রান্না করে দেবো। কিন্তু ইউনসুর রান্নার হাত তো মাশাআল্লাহ সব পুড়িয়ে ছাই করে দেয়। ফলে শেষমেশ জিহানই উল্টো ইউনসুর জন্য রাস্তা বানায়। তো জিহার অফিসে গেলে হুট করে হসপিটাল থেকে কল আসে, দাদুর অবস্থা নাকি সিরিয়াস। জিহাদ তো যার হাতে নিয়ে হসপিটালে দৌড়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে অন্য সিন। ডক্টর বলছে টেনশন নিও না, তোমার গার্লফ্রেন্ড ইউনসুর সব সামলে নিয়েছে। জিহান গিয়ে দেখে ইউনসু আর দাদু একদম জমিয়ে আড্ডা মারছে। ইউনসু একটু বাহিরে যেতেই দাদু জিহানকে ধরে বলে শোন নাতি, মেয়েটা তো সেই কিউট, তুই একে জলদি বিয়ে করে ফেল। জিহান তো পুরাই শখ। সে দাদুকে বোঝানোর চেষ্টা করে, আরে দাদু, ইউনসু তো আমার অরিজিনাল না, ডুপ্লিকেট গার্লফ্রেন্ড। দাদু আর নাতির পিরিত নিয়ে যখন ঝগড়া তুঙ্গে তখনই আমাদের হিরোইন ইউনসু এন্ট্রি নেয়। দাদু ইমোশনাল ব্ল্যাকমেল করে ইউনসুকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে দাদু যা বলবে ইউনসু তাই করবে। বেচারা ইউনসু না বুঝেই দাদুকে কথা দিয়ে ফেলে। গাড়িতে উঠে জিহান যখন ইউনসুকে পুরো ঘটনা শোনায় যে এখন তাকে দাদুর কথা মতো জিহানকে বিয়ে করতে হবে, ইউনসু তো রেগে আগুন। ইউনসু এবার দাদুকে সব সত্যি বলতে যায়, কিন্তু কপাল খারাপ, সেখানে আগে থেকেই দাদুর পরিচিত লোকগুলো হাজির। দাদু সবার সামনে ইউনসুকে জিহানের হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দেয়। আর এক ফাজিল আন্টি তো ইউনসুকে টিপস দেওয়া শুরু করে যে কিভাবে জলদি প্রেগনেন্ট হওয়া যায় আর বাসর রাতে কি করতে হয়। আন্টির এসব শুনে ইউনসুর তো অজ্ঞান হওয়ার দশা। ওদিকে ইউনসুর বান্ধবী আর তার বয়ফ্রেন্ড তো ভুল বুঝে ভাবছে ইউনসু সত্যিই প্রেগনেন্ট। ইউনসু যখন তাদেরকে সব ক্লিয়ার করে তখন সে একটা জিনিস স্বীকার করতে বাধ্য হয় যে আগে খাটাস টিচারকে অপছন্দ করলেও এখন সে তাকে কিছুটা পছন্দ করে, তবে তাই বলে এই নকল বিয়ে সে একদমই করবে না। এর মধ্যে আরেক ঝামেলা, ইউনসুর বোন বিদেশ থেকে ফিরে আসছে। ইউনসু তো বোনকে চাপাবাজি মেরেছে যে তার বাবার জমানো টাকা দিয়ে বাড়ি কিনেছে। এখন বাটপার কাজিন যে সব টাকা মেরে পালিয়েছে এটা জানতে পারলে তো বোন তাকে কাঁচাই চিবিয়ে খাবে। বোনকে সামলাতে ইউনসু আবার সেই খাটাস টিচার জিহানের হেল্প চায়। এরপর ইউনসু কাজিনকে খুঁজতে গিয়ে এক লয়ারের খপ্পরে পড়ে। বাটপার লয়ার ইউনসুর কাছ থেকে 10,000 টাকা হাতিয়ে দিয়ে পালিয়ে যায়। জিহান এটা বুঝতে পেরে ইউনসুকে কিছু না বলে সিসিটিভি ফুটেজ চেক করে সেই বাটপার লয়ারকে খুঁজে বের করে এবং ইউনসুর সব টাকা উদ্ধার করে আনে। তবে ইউনসুকে বলে লয়ার বিজি ছিল তাই টাকা ফেরত দিয়েছে, কিন্তু ইউনসু একটু বুঝতে পারে। দাদু এবার ইউনসুর আইকিউ টেস্ট করার জন্য তাকে শপিং মলে পাঠায়। সেখানে ইউনসু তার দয়া আর বুদ্ধি দিয়ে দাদুর মন জয় করে নেয়। জিহান এবার সরাসরি অফার মারে, দেখো তোমার বাড়ি দরকার আর আমার দরকার দাদুকে খুশি করা, চলো আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করি, 1 বছর পর আমি বাড়িটা তোমার নামে লিখে দেবো। ইউনসু প্রথমে না করলেও বিপদে পড়ে শেষমেশ জিহানের সাথে থাকতে রাজি হয়ে যায়। এদিকে হঠাৎই ইউনসুর বোন মিন আসাতে ইউনসুর হাত পা কাঁপতে শুরু করে। উপায় না পেয়ে ইউনসু জিহানকে নিজের লাভার বয় হিসেবে পরিচয় করিয়ে দেয়। বোন তো বিশ্বাসই করতে চায় না, তাই সে জিহানকে আলাদা করে জিজ্ঞেস করে তোমাদের প্রেম কিভাবে হলো। জিহান একদম কুল ভাবে বলে কফি শপে দেখা আর ব্যাস ওখানেই প্রেম। ইউনসু এখন এই মিথ্যার পাহাড় কিভাবে সামলাবে আর খাটাস টিচারের সাথে এক রুমে থাকতে গিয়ে কি কেলেঙ্কারি ঘটাবে সেটাই এখন সামনে দেখতে চলেছেন। তো এরপর বোন মিন যখন জেরা করা শুরু করে তখন ইউনসু আর জিহান আগে থেকেই সেটিং করে রাখা কফি শপের গল্পটা ছেড়ে দেয়। ইউনসুর বোন তো পুরাই পটে যায়। সেভাবে বা আমার বোনের চয়েস তো দারুণ। সে আবার জিজ্ঞেস করে তোমরা কি লিভ ইন করো? ইউনসু বলে হ্যাঁ, আমরা তো এক রুমেই থাকি। ব্যাস বোন এবার সুযোগ পেয়ে বলে তাহলে তোমরা তোমাদের রুমে যাও, আমি অন্য রুমে থাকবো। ইউনসু তো বিপদে পড়ে যায়, সে খুবই লজ্জা পাচ্ছে। জিহানের রুমের দরজা একটু ফাঁক করে দেখে জিহান একদম খালি গায়ে ঘুরছে। ইউনসু তো লজ্জা পেয়ে দরজা দিয়ে দেয়, কিন্তু পিছনে দেখে বোন দাঁড়িয়ে আছে। ইউনসু বুদ্ধি খাটিয়ে বোনকে বলে আজ আমি তোমার সাথেই ঘুমাবো, কিন্তু বোন সাফ মানা করে দেয়। উপায় না পেয়ে ইউনসু জিহানের রুমে আসতে বাধ্য হয়। জিহানও ব্যাপারগুলো বুঝতে পারে। ইউনসু লক্ষ্মী মেয়ের মতো ফ্লোরে শুয়ে পড়ে। এর মধ্যে আরেক ঝামেলা, ইউনসুর ব্যাগটা নিচে পড়ে গিয়েছিল আর সেটা এক কেয়ারটেকার নিয়ে গেছে। জিহান তাকে নিয়ে সেই কেয়ারটেকারের বাড়ি গিয়ে ব্যাগ উদ্ধার করলো ঠিকই, কিন্তু ব্যাগের ভিতরে থাকে ইউনসুর কলিজার টুকরো সেই খেলনাটা নেই। সেই খেলনাটা তার বাবা মারা যাওয়ার আগে গিফট করেছিল, তাই ওটা ছাড়া ইউনসুর একদম ঘুম আসে না। জিহান ইউনসুকে শান্ত করে বলে কাল আমরা ময়লার ট্রাকেও ওটা খুঁজবো, তুমি চিন্তা করো না। সকালে ঘুম থেকে উঠতেই ইউনসুর বোন মিন রেগে মেগে বোম। সে জেনে গেছে ইউনসু গ্র্যাজুয়েশনে ফেল করেছে। তখন জিহান এসে সুন্দর করে বুঝিয়ে মিনকে শান্ত করে। মিন
যাওয়ার সময় ইউনসুকে আশীর্বাদ করে বলে ছেলেটা কিন্তু অনেক ভালো, তোরা হ্যাপি থাকবি। মিন চলে যাওয়ার পর ইউনসু যখন পাগলের মতো তার বাবার দেওয়া সেই খেলনাটা খুঁজতে যায় তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখে। জিহান ময়লার স্তূপের ভেতর ঢুকেই ইউনসুর ওই খেলনাটা খুঁজছে। এটা দেখে ইউনসুর মনে জিহানের জন্য এক গাদা মায়া জন্মে যায়। শেষমেশ এক বাচ্চার কাছ থেকে পাম্পটি দিয়ে খেলনাটা উদ্ধার করে যখন জিহান ইউনসুকে দেয় তখন খেলনার ভিতর থেকে বাবার আওয়াজ শুনে ইউনসু একদম ইমোশনাল হয়ে যায়। জিহানের এই সুইট কেয়ার দেখে ইউনসু এবার রাজি হয়ে যায়। হ্যাঁ, এই খাটাস টিচার জিহানকে সে বিয়ে করতে রাজি। পরের সিনে আমরা দেখি তারা দুজনে বসে কন্ট্রাক্টে সাইন করছে, কিন্তু সেখানে এক আজব শর্ত, ভুল করে কেউ কাউকে টাচ করলে 100 টাকা ফাইন। জিহান জানাই 1 বছর আমরা নাটক করব, তারপর ডিভোর্স, বিনিময়ে এই বাড়িটা তোমার। ইউনসু অবশ্য বাড়ি নিতে চায় না, কিন্তু জিহান বলে আমি বিদেশেই চলে যাব, তাই বাড়িটা তুমি নাও। তো গাইস, এই বর্ডার দেওয়া সংসারে টাচ না করে তারা 1 বছর কাটাতে পারবে তো, নাকি 100 টাকার ফাইন দিতে দিতেই জিহানের পকেট ফাঁকা হয়ে যাবে? চলুন সামনে এগোই। জিহান তার দাদাকে গিয়ে বলে দাদা আমরা দুজন বিয়ে করতে প্রস্তুত, তবে আমরা কোনো অনুষ্ঠান করতে চাই না। কিন্তু দাদা সাফ জানিয়ে দেন সে কি করে হয়, বিয়ে হবে একদম ধুমধাম করে, পুরো শহর জানবে আজ আমার নাতির বিয়ে। দাদার জেদের কাছে জিহান আর পেরে ওঠে না। এরপর জিহান ইউনসুকে আশ্বস্ত করে বলে তুমি চিন্তা করো না, তোমার বোনকে ডাকো, কেনাকাটার সব টাকা আমি দিয়ে দিব, আর আমি আমার সাথে অন্য কাউকে নিয়ে যাব। পরদিন শপিং মলে যাওয়ার সময় ইউনসুর বোন তাকে মনে করিয়ে দেয় কিরে শপিংয়ের ওই চার্টটা নিয়ে আসছিস তো। ইউনসু তাড়াহুড়ো করে ওই চার্ট মনে করে তাদের কন্ট্যাক্ট পেপারটা নিয়ে দৌড় দেয়। এই রে কামসা আসছে, তাদের এই মিথ্যা মিনের কাছে মনে হয় এবার ধরা খেয়ে যাবে। তো এদিকে শপিং মলে আবার জিহানের সেলিব্রিটি বন্ধু লিন হুট করে চলে আসে। লিন বন্ধুকে দেখে হাসতে হাসতে বলে কিরে বন্ধু তুই বিয়ে করছিস আর আমি আসবো না, এটা হতেই পারে না। কিন্তু লিনকে দেখা মাত্র ইউনসুর বোন মিন ওখান থেকে পালানোর পথ খোঁজে। কারণ হলো বিদেশ থাকতে একবার নেশাগ্রস্ত অবস্থায় লিনের সাথে তার একটা রাত কেটেছিল। তো লিন জিহানকে বলে বন্ধু তুই তো একটা পটিয়ে নিয়েছিস, আমার জন্য কাউকে সেট করে দিবি না? জিহান বন্ধুকে বলে ইউনসুর বড় বোন আছে। ইউনসু তখন তার বোনকে ডাকতে ওয়াশরুমে যায়, কিন্তু মিন তো সেখানে যাবে না, তাই বাহানা হিসেবে বলে আমার জরুরি একটা কাজ পড়ে গেছে রে, আমার এক্ষুনি যেতে হবে। এই বলে সে ইউনসুর হাত থেকে ওই পেপারটা নিয়েই সেখান থেকে কেটে পড়ে। বাসে এসে জিহান ফাইন বক্সে 700 টাকা রাখে আর বলে আজ ভুল করে আমি তোমাকে 7 বার টাচ করেছি, এটা তার জরিমানা। ইউনসু অবাক হয়ে বলে আমরা একসাথে থাকি, টাচ তো লাগতেই পারে, তাই এর জন্য ফাইন দিতে হবে না। কিন্তু জিহান নিজের সিদ্ধান্তে অটল, না রুলস তো রুলসই হয়। এরপর তারা দুজনে বিয়ের রিহার্সাল শুরু করে। রিহার্সাল করতে করতে তারা একে অপরের খুব কাছে চলে আসে। ঠিক যখন তারা কিস করতে যাবে তখনই ইউনসুর ফোনে তার বোনের কল আসে। ইউনসু খুশি হয়ে দেখা করতে গেলে মিন রেগে বেগে বলে এসব কি। তখন ইউনসু বুঝতে পারে সে ভুল করে চাট মনে করে তাদের কন্ট্যাক্ট পেপারটা বোনকে দিয়ে দিয়েছে। উপায় না পেয়ে সে আবার সব সত্যি কথা বোনকে খুলে বলে। মিন রেগে গিয়ে বলে এখনই সব কিছু নিয়ে বাসায় চলে আয়, ওখানে আর থাকতে হবে না। ইউনসু জিহানের বাসায় ফিরে এসে বলে আমার বোন সব জেনে গিয়েছে, সে এই বিয়েতে একদম রাজি না। জিহান বলে কোনো সমস্যা নেই, দাদাকে আমি সামনে নিব, তুমি চিন্তা করো না, তোমার জন্য খাবার বানিয়ে রেখেছি, ওটা খেয়ে তারপর যেও। একটুর মধ্যেই মিন কল করলে ইউনসু কেঁদে ফেলে বলে প্লিজ আজ রাতটা শুধু আমাকে এখানে থাকতে দাও। মিন রাজি হলেও ইউনসুর রুমে বসে কান্না করতে থাকে, কারণ সে জিহানকে ভালোবেসে ফেলেছে, তাকে ছেড়ে সে যেতে চাচ্ছে না। কিছুক্ষণ পর জিহান ওই রুমে গিয়ে দেখে ইউনসু সেখানে নেই। সে তখনই মিনের বাসায় ছুটে যায়, কিন্তু মিন অবাক হয়ে বলে ও তো বাসায় আসেনি। এরপর মিন আর জিহান মিলে ইউনসুকে পাগলের মতো খুঁজতে থাকে। ইউনসু দাদাকেও কিছু বলেনি। মিন জিহানকে বলে বাবার সাথে ইউনসুর অনেক স্মৃতি আছে। মিন বলে বাবার সাথে ইউনসুর অনেক স্মৃতি আছে, এমন একটা জায়গা আমার চেনা আছে, ও সেখানেই থাকতে পারে। তারা গাড়ি নিয়ে সেখানে গিয়ে দেখে ইউনসু সমুদ্রের ধারে বসে অঝরে কাঁদছে। মিন ইউনসুকে অনেক বুঝিয়ে ওখান থেকে বাসায় নিয়ে আসে। পরদিন ইউনসু সিদ্ধান্ত নেয় সে জিহানকেই বিয়ে করবে, তাই কাউকে কিছু না বলে সে জিহানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মিন ইউনসুকে যেতে দেখলেও এবার সে আর বাধা দেয় না। এদিকে জিহান যখন দাদাকে সব সত্যি বলতে যাবে ঠিক তখনই সেখানে ইউনসু হাজির হয়। দাদা হাসি মুখে জিজ্ঞেস করেন কিরে বিয়ের প্রস্তুতি কেমন চলছে? ইউনসু সরাসরি উত্তর দেয় সবকিছু একদম পারফেক্ট চলছে দাদা। এটা শুনে জিহানের তো আকাশ থেকে পড়ার অবস্থা। সে বুঝতে পারে ইউনসু শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে গেছে। পরদিন ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। ইউনসুর সব বন্ধুরাও সেখানে হাজির। বিয়ের ড্রেস পরে যখন ইউনসুর সামনে আসে জিহান ইউনসুর দিকে তাকিয়ে একদম হা হয়ে যায়। ইউনসুকে এতটাই কিউট লাগছিল যে জিহান নজর সরাতে পারছিল না। ইউনসু কিছুটা আবেগপ্রবণ হয়ে বলে আজ যদি আমার বোনটা এখানে থাকতো। ঠিক তখনই সেখানে মিন হাজির হয়। মিন বলে আমি আসতাম না, কিন্তু বাবাকে কথা দিয়েছিলাম তোর বিয়েতে থাকবো। নো একদম কাঁদবি না কিন্তু, তাহলে সব মেকআপ নষ্ট হয়ে যাবে। তো মিন ইউনসুকে একটা সুন্দর নেকলেস গিফট করে। এরপর সে জিহানকে শাসিয়ে বলে শোনো এই 1 বছরে আমার বোনকে যদি একটুও কষ্ট দাও তবে তোমার থোবড়া আমি এমন করব যে জীবনে আর বিয়ে করার মুখ থাকবে না। জিহান আশ্বস্ত করে বলে যদিও এটা কন্ট্যাক্ট ম্যারেজ,
তাও আজ থেকে 1 বছর ও আমার স্ত্রী, আমি ওর কোনো অভাব রাখবো না। মিন যখন নিচে যায় তখন সেখানে সেই সেলিব্রিটি লিনের সাথে তার দেখা হয়। লিন একদম গা ঘেঁষে বসলে মিন রেগে গিয়ে দূরে বসতে বলে, কিন্তু লিন নাছোড়বান্দার মতো আরও কাছে গিয়ে বসে। সব শেষে বিয়ের সেই মহেন্দ্রক্ষণ আসে। নিয়ম অনুযায়ী এবার তাদের কিস করার পালা। তারা আগে থেকেই প্ল্যান করেছিল যে আড়াল করে কিস করার নাটক করবে, আসলে করবে না। কিন্তু আমাদের হিরোইন তো নিজেকে সামলাতেই পারে না, সে জিহানকে ডাইরেক্ট কিস করে ফেলে। অনুষ্ঠান শেষে সবাই মিলে গ্রুপ ফটো তোলে। দাদা যাওয়ার সময় হাসি মুখে বলে, তোমাদের দুজনকে আজ খুব সুন্দর লাগছিল, বিশেষ করে কিস করার সময়টা। এরপর তিনি গিফট হিসেবে ইউনসুকে একটা এটিএম কার্ড ধরিয়ে দেয়। দাদা চলে গেলে ইউনসু কার্ডটা জিহানকে দিয়ে দেয়। বাসায় ফেরার পথে ইউনসু গাড়িতেই ঘুমিয়ে পড়ে। জিহান যখন তার সিট বেল্ট বাঁধতে যায় তখন ইউনসুর ঠোঁটের দিকে তাকিয়ে সে বিয়ের সেই কিসের কথা কল্পনা করতে থাকে। বাসায় ফেরার পর ইউনসুও সেই কিসের কথা ভেবে মনে মনে অনেক খুশি হতে থাকে। ঠিক তখনই জিহান এসে বলে, তুমি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুমে আসো, আমি আসছি। ইউনসু তো মনে মনে মহা খুশি। সেভাবে জিহান বোধহয় বাসর রাতের প্রস্তুতি নিতে বলছে। তার মনে তো একদম লাড্ডু ফুটতে থাকে। গোসল সেরে সে রুমে বসে জিহানের জন্য অপেক্ষা করছিল। ইউনসু ভেবেছিল এবার হয়তো রোমান্স শুরু হবে, কিন্তু জিহান এসে তাকে বই খাতা দিয়ে পড়তে বসিয়ে দেয়। জিহান গম্ভীর মুখে বলে, আজ থেকে প্রতিদিন রাতে 2 ঘন্টা করে আমি তোমাকে পড়াবো। শাবাশ। তো এরপর একটা কঠিন প্রশ্ন সলভ করতে দিয়ে সে রুম থেকে চলে যায়। ইউনসু তো রোমান্সের মুডে ছিল, সব গেল। আর বাসর রাতে কেই বা পড়তে চায়, সে প্রচন্ড রেগে যায়। 2 ঘন্টা পর জিহান খাতা চেক করতে এসে দেখে ইউনসু নিচে একটা ড্রয়িং করে লিখেছে, প্লিজ আমাকে আর পড়াবে না। এটা দেখে জিহান মুস্কি হাসে। সকালে ব্রেকফাস্টের পর জিহান বলে, তাড়াতাড়ি রেডি হও, আমরা শপিং করতে যাব। এটা শুনে তো ইউনসু সেই খুশি। সে মনে মনে ভাবে আজ সে ইচ্ছে মতো নতুন জামা কাপড় কিনবে। মার্কেটে পৌঁছেই ইউনসুর মুখ চুন হয়ে যায়। সে ভেবেছিল সুন্দর সুন্দর ড্রেস কিনবে, কিন্তু জিহান তাকে নিয়ে এসেছে আস্ত এক বইয়ের দোকানে। কি আর করার, সেখানে ইউনসু একটা বই নিতে গিয়ে বিপাকে পড়ে, কারণ বইটা ছিল অনেক উঁচুতে। জিহান এগিয়ে এসে তাকে হেল্প করে। জিহান কাছে আসতেই ইউনসুর হার্টবিট একদম বেড়ে যায়। বই কেনা শেষ করে জিহান তাকে রেখে এক জায়গায় চলে যায়। পাশে এসে ইউনসু জিহানের শুকনো কাপড়গুলো আলনা থেকে তুলছিল। হঠাৎ সে কাপড়গুলোতে জিহানের শরীরের ঘ্রাণ নিতে শুরু করে। ঠিক তখনই জিহান পেছনে এসে বলে, আমার কাপড় দিয়ে মুখ মুছতেছো তাই না? জিহানের গলার আওয়াজ শুনে ইউনসু ভয় পেয়ে একদম লাফিয়ে ওঠে। এরপর জিহান তাকে রুমে ডেকে একটা কাগজে সই করতে বলে, কিন্তু আমাদের হিরোইন তো জিহানের দিকে তাকিয়ে দিবা স্বপ্ন দেখছে যে জিহান তাকে কিস করছে। জিহান তাকে জাগিয়ে দিয়ে বলে, কি হলো, এবার সইটা করো। ইউনসু হকচকিয়ে গিয়ে সেখানে সিগনেচার করে দেয়। পরদিন সকালে ব্রেকফাস্টের সময়ও ইউনসু শুধু জিহানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতেছে। জিহান গম্ভীর হয়ে বলে, হাসি বন্ধ করো, কাল তোমাকে যে প্রশ্নটা সলভ করতে দিয়েছিলাম ওটার পেপার দাও। আর শোনো, আজ আমার সাথে তোমাকে ভার্সিটিতে যেতে হবে। সিন চলে আসে ভার্সিটির ক্লাসরুমে। আমরা দেখি জিহান ক্লাস নিচ্ছে আর ইউনসু পড়াশোনা বাদ দিয়ে এক দৃষ্টিতে শুধু জিহানের দিকে চেয়ে আছে। জিহান এটা দেখতে পাই, বাট ক্লাসে সে তো ইউনসুকে কিছু বলতে পারছে না। তাই ক্লাস শেষে ইউনসুকে আলাদা করে ডেকে এনে বলে, ক্লাসের সময় আমার দিকে না, পড়ার দিকে মন দিবে, বুঝতে পেরেছো? এরপর লাঞ্চ টাইমে জিহান ইউনসুকে টিচার্স ক্যান্টিনে নিয়ে যায়। খাওয়ার সময় ইউনসুর মুখে একটা ভাত লেগে যায়। জিহান সেটা চপস্টিক দিয়ে সরিয়ে দেয়, কিন্তু ইউনসু লজ্জায় না ফেলে উল্টো সেই ভাতটাই চপস্টিক দিয়ে খেয়ে ফেলে। এটা দেখে জিহান তো থতমতে খেয়ে যায়। পরের সিনে দেখি ইউনসু গোয়ানকে বলতেছে, বান্ধবী, আমি মনে হয় সত্যিই জিহানের প্রেমে পড়ে গেছি, তাকে ছাড়া আমি কিছুই বুঝিচ্ছি না। কিন্তু সে তো মনে হয় আমাকে ভালোবাসে না, কারণ সে আমাকে পাত্তাই দেয় না। হ্যাঁ, আমার অনেক কেয়ার করে, এটা ঠিক। আমি এখন কি করব বলতো? কি করে বুঝবো সে আমাকে ভালোবাসে কিনা? গোয়ানের মাথায় একটা তখন বুদ্ধি আসে। ইউনসুকে বলে, তুই একটা কাজ কর, তাহলেই বুঝতে পারবি জিহান তোকে ভালোবাসে কিনা। তুই ওকে একটা গিফট দে। গিফটের মানে যেন এমন হয় যে সেটা নেওয়া মানেই বুঝতে পারবি যে জিহান তোকে ভালোবাসে। ব্যাস, ইউনসু সেটাই করে। মানে ইউনসু বাসে এসে জিহানকে একটা সুন্দর ড্রেস গিফট করে। জিহান কিছু না দেখে সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ব্যাস, ইউনসু তো সেই খুশি। বান্ধবী বলেছে যদি নেয় তাহলেই বুঝবি সে তোকে ভালোবাসে। তার মানে দাঁড়ালো জিহান তাকে ভালোবাসে। ইউনসু তো খুশিতে আত্মহারা। কিন্তু পরদিনই জিহান যখন বলে, ভার্সিটিতে আমাদের বিয়ের কথা কাউকে যেন বলো না, গেল। এটা শুনতে ইউনসুর মনটা খারাপ হয়ে যায়, কারণ জিহানের এই কথার মাধ্যমে ইউনসু বুঝতে পারে জিহান তাকে ভালোবাসে না। ইউনসু এবার রাগে কষ্টে জিহানের বাসা থেকেই চলে যায়। জিহান রুমে গিয়ে দেখে ইউনসু নেই, শুধু একটা চিরকুট পড়ে আছে। চিরকুটে লেখা, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে গেলাম। এদিকে ইউনসুকে দেখি সে একটা সুপারমার্কেটে কাজ খুঁজে নিয়েছে এবং সেখানেই থাকার ব্যবস্থাও করেছে। পরদিনই সুপারমার্কেটে কাজ করার সময় একটা লোক ইউনসুকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। ঠিক তখনই ফাং নামের একটা ছেলে এসে লোকটাকে তাড়িয়ে দেয়। ফাং ইউনসুকে বলে, তুমি চাইলে আমার ল ফার্মে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারো। ইউনসু নরম হয়ে জিহানকে ফোন করে জানাই, লয়ার ফাং আমাকে জবের অফার দিয়েছে। জিহান খুব স্বাভাবিকভাবে ওকে বলে কল কেটে দেয়। আসলে ফাং জিহানেরই বন্ধু।
আর জিহানই ফানকে ইউনসুর জন্য একটা জবের ব্যবস্থা করতে বলেছে। কিছুদিন পর দাদাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার সময় হলে দাদা জিজ্ঞেস করে ইউনসু কোথায়। জিহান কি বলবে এবার ভেবে পাচ্ছে না। এমন সময় ইউনসু সেখানে হাজির হয়। দাদা ইউনসুকে দেখে খুব খুশি হয় এবং বলে, দাদু ভাই তুমি কি আমার ঘরটা একটু সাফ করে দেবে? ইউনসু খুশি হয়ে বলে, ঠিক আছে দাদু। ঘর সাফ করার সময় জিহান ইউনসুকে সাহায্য করে এবং অনুরোধ করে আবার তার বাসায় ফিরে আসার জন্য। জিহান এত করে বলে যে ইউনসু আর রাজি না হয়ে পারে না, মানে আবার তারা একসাথে থাকা শুরু করে। একদিন অফিসে ফাং আর ইউনসু গল্প করছিল। ওদিকে সেই সময়ই জিহান বাসায় ফিরে বারবার ইউনসুকে কল দিচ্ছে, বাট ইউনসু ফোন তোলে না, এমনকি ফাংও ফোন ধরে না। পরে ফাংয়ের ফোনে জিহানের নাম্বার দেখে ইউনসু জিজ্ঞেস করে, তুমি জিহানকে চেনো? ফাং বলে, আরে জিহান তো আমার বন্ধু, ওই তোমার জন্য এই জবের কথা বলেছিল। ইউনসু শুনে তো অবাক, জিহান তার জন্য এত ভাবে। অফিস থেকে ফেরার সময় ইউনসুর খুব ঠান্ডা লাগছিল। ফাং সেটা দেখে নিজের কোটটা খুলে ইউনসুকে পরিয়ে দেয়। ঠিক তখনই জিহান সেখানে আসে এবং এটা দেখে তো তার জেলাস ফিল হতে থাকে। জেলাস হয়ে জিহান ফাংয়ের কোটটা ফিরিয়ে দেয় এবং নিজের কোটটা ইউনসুকে পরিয়ে দেয়। এমনকি ফাংয়ের কোটে লেগে থাকা ইউনসুর একটা চুলও সে তুলে নেয় আর বলে, এটা আমার ওয়াইফের চুল। এইটা কোনো কথা? পরদিন অফিসে এক ক্লায়েন্ট ফাংয়ের সাথে ঝগড়া করে কফির কাপ ছুঁড়ে মারে। সেই গরম কফি সরাসরি ইউনসুর পায়ে লেগে যায় আর তার পা পুড়ে যায়। এটা দেখে ফাং সেই মহিলার উপর প্রচণ্ড রেগে যায়। ফাং তড়িঘড়ি করে ইউনসুকে হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে জিহানও সেখানে পাগলের মতো ছুটে আসে। ইউনসু জিহানকে এমন অস্থির হতে দেখে শান্ত করার চেষ্টা করে। ও বলে, তুমি শান্ত হও, আমার তেমন কিছু হয়নি। একটু পর ফাং যখন নিজ হাতে ইউনসুকে মাংস খাওয়াতে যায়, জিহান চরম জেলাস হয়ে বাধা দেয়। সে কিছুতেই ফাংকে খাওয়াতে দেবে না। আর এটা তো হওয়ারই। দুই বন্ধু যেন লড়াকু মোরগের মতো ঝগড়া শুরু করে দেয় আর তাদের মাঝখানে পড়ে ইউনসুর অবস্থা একদম নাজেহাল। এরপর জিহান ইউনসুকে বাসায় নিয়ে আসে, কিন্তু ইউনসুর কপালটাই খারাপ। গোসল করতে গিয়ে বাথরুমে পিছলে পড়ে চিৎকার দিয়ে ওঠে। জিহান সেই আওয়াজ শুনে এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে ইউনসুকে কোলে তুলে রুমে নিয়ে আসে। এমনকি পরে একটা ফাইল আনতে গিয়েও ইউনসু আবার পড়ে যাচ্ছিল, কিন্তু এবারও জিহান তাকে শক্ত করে ধরে ফেলে। পরদিন ফাং ইউনসুকে কল করে বলে, আজ সবাই মিলে পার্টি করব, তুমি অবশ্যই আসবে। জিহান ও ছায়ার মতো ইউনসুর পিছু পিছু সেই পার্টিতে হাজির হয়। পার্টি শেষে ফাং জিহানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, স্কুল লাইফে তুমি সবসময় ফার্স্ট হতে আর আমি সেকেন্ড, কিন্তু এবার আমি ফার্স্ট হওয়ার একটা চান্স নিতে চাই। সত্যি বলতে ইউনসুকে আমার ভালো লেগেছে। এটা সত্যিই জিহান রাগে ফাংয়ের কলার চেপে ধরে। ইউনসু এসে এই অবস্থা দেখে অবাক হয়ে বলে, তোমরা দুজনে এভাবে মারামারি করছো কেন? ইউনসুকে দেখে দুজনেই দ্রুত একে অপরকে ছেড়ে দিয়ে ভালো সাজার নাটক করে। পরদিন সকালে ইউনসু জ্যামে আটকা পড়লে ফাং সেখানে বাইক নিয়ে হাজির হয়। সে ইউনসুকে বলে, আমরা বাইকে চলে আসো, না হলে অফিসে দেরি হয়ে যাবে। ইউনসু বাইকে উঠবে, তখনই জিহান ইচ্ছা করে তার গাড়িটা অন্য একটা গাড়ির পিছনে ঢুকে দেয়। তারপর ফাংকে বলে, এই কেসটা এখন তুমি সামলাও, আর আমি ইউনসুকে পৌঁছে দিচ্ছি। এরপর সে জিহানেরই বাইক নিয়ে ইউনসুকে ড্রপ করতে যায়। মানে দুই বন্ধুর মধ্যে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। দেখি কে শেষমেশ জিতে যায়, মানে শেষমেশ ইউনসুকে কে পায়। ইউনসুর জন্মদিনের দিনে সে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু ফাং এটা জানার পরে ও ইউনসুকে একটা ক্লায়েন্টের কাছে পাঠায়। ইউনসু মন খারাপ করে সেখানে গিয়ে দেখে ফাং আসলে তার জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছে। ফাং গিটার বাজিয়ে ইউনসুকে উইশ করে এবং সবশেষে হঠাৎ প্রপোজ করে বসে। ইউনসু পরিষ্কার জানিয়ে দেয়, ফাং তুমি তো জানোই আমার বিয়ে হয়ে গেছে। ফাং বলে, আমি জানি ওটা কন্ট্যাক্ট ম্যারেজ। ইউনসু তখন সোজাসুজি বলে দেয়, তাহলেও আমি জিহানকেই ভালোবাসি। এই বলে ইউনসু ওখান থেকে চলে আসে। এদিকে বাসায় জিহান বড়সড় আয়োজন করে ইউনসুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু যখন সে দেখে ফাং এসে ইউনসুকে তার ফেলে আসা ফোনটা ফেরত দিচ্ছে, তখন সে ভুল বুঝে ইমোশনাল হয়ে নিজের রুমে চলে যায়। ইউনসু বাসায় ফিরে জিহানকে অনেকবার ডাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভাবে জিহান হয়তো তার জন্মদিনের কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু জিহান তখন অভিমানের রুমে বসেছিল। পরদিন সকালে ইউনসু সরি বলে সব পরিষ্কার করে, কাল রাতে লেট হওয়ার জন্য আমি খুব দুঃখিত। আসলে ফাং আমার ফোনটা দিতে এসেছিল। এটা শুনে জিহানের সব ভুল ভেঙে যায় এবং সে মনে মনে খুব খুশি হয়। সন্ধ্যায় ইউনসু ফ্রিজ খুলে দেখে জিহান তার জন্য কেক এনে রেখেছে। জিহান খুব সুন্দর করে তার বার্থডে সেলিব্রেট করে, যা দেখি ইউনসুর মন খুশিতে ভরে ওঠে। কিছুদিন পর জিহান তার বন্ধুকে বলে, বন্ধু আমি মনে হয় চেঞ্জ হয়ে গেছি, আজকাল হুটহাট রাগ ওঠে, আবার হুট করে খুব ভালো লাগে। বন্ধু বলে, তুই তো নিশ্চিত প্রেমে পড়েছিস, একটা কাজ কর, ইউনসুকে কিস কর, তাহলেই বুঝতে পারবি ওটা ভালোবাসা কিনা। শাবাশ। পরের দিন জিহান ইউনসুকে নিয়ে সমুদ্রের তীরে ঘুরতে যায়। প্ল্যান মতো জিহান রোমান্টিক হয়ে ইউনসুকে কিস করতে যায়, কিন্তু কপাল খারাপ, দুজনের মাথায় ঠোকা লাগে। ইউনসু এসে বলে, তুমি আমাকে ঠোকর মারছো কেন? তারা দুজনেই হাসিতে ফেটে পড়ে।
হঠাৎ একদিন ইউনসুর কাজিন তাকে জোর করে কোথাও নিয়ে যায়। জিহান ইউনসুকে কোথাও খুঁজে পাচ্ছে না, ফোনেও না পেয়ে হসপিটাল আর অফিসে পাগলের মতো খুঁজতে থাকে। সেখানেও না পেলে সবশেষে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে গুন্ডারা ইউনসুকে তুলে নিয়ে গেছে। আসলে ইউনসুর কাজিন জুয়া খেলে অনেক টাকা দেনা করেছিল, তাই গুন্ডারা তাকে মারছিল। জিহান আর ফাং হিরোর মতো দরজা ভেঙে সেখানে ঢোকে। জিহান সব টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসে। বাসায় ফেরার পর ইউনসু যখন জিহানের ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছিল, ঠিক তখনই ইউনসুর বান্ধবীর কল আসে। জিহান এক হাতে ফোনটা ইউনসুর কানে ধরে রাখে আর হঠাৎ করেই তাকে কিস করে দেয়। তারপর সরাসরি বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে ইউনসুর খুশির যেন আর সীমা থাকে না। সেদিন রাতে জিহান যখন ইউনসুকে পড়াচ্ছিল, ইউনসুর মাথায় তখন শুধুই দুষ্টমি বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। জিহান তখন সাহস সঞ্চয় করে বলেই ফেলে, দেখো আমরা তো এখন সত্যিকারের কাপল, তাই না? আমরা দুজন দুজনকে পছন্দও করি, তাহলে চলো আজ থেকে আমরা একসাথেই ঘুমাই। জিহানের মুখে এমন কথা শুনে ইউনসু তো পুরো শক। এরপর তারা দুজন একসাথে শুতে যায়। কিছুক্ষণের মধ্যেই জিহান ঘুমিয়ে পড়লেও উত্তেজনায় ইউনসুর দু চোখের পাতা এক হয় না। সে সারা রাত ছটফট করেই কাটিয়ে দেয়। পরদিন জিহান ইউনসুকে নিয়ে মুভি দেখতে যায়। মুভি চলাকালীন সে অনেক চেষ্টা করেও সাহস করে ইউনসুকে জড়িয়ে ধরতে পারে না। হল থেকে বের হওয়ার পর জিহান আমতা নামতা করে বলে, আসলে রিলেশনশিপের ব্যাপারে আমি তেমন কিছু জানি না, তুমি প্লিজ আমাকে একটু শিখিয়ে নিও। এই কথা শুনে ইউনসু আর দেরি না করে হুট করে জিহানকে কিস করে দেয়। জিহান তো থতমতে খেয়ে যায়। পরদিন ইউনসু রান্না করার সময় জিহান পেছন থেকে এসে ইউনসুকে জড়িয়ে ধরে কিস করে। জিহানের এই রোমান্টিক রূপ দেখে ইউনসু খুশিতে আত্মহারা হয়ে যায়। ওদিকে ইউনসুর বান্ধবী গোয়ান আর তার বয়ফ্রেন্ডের ঝগড়া মিটে গিয়ে তাদের রিলেশনও এখন বেশ জমে উঠেছে। এরই মধ্যে ইউনসু এক বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়। খুশির চোটে সে বাসায় এসেই লাফ দিয়ে জিহানের কাঁধে চড়ে বসে। জিহান হেসে বলে, আরে এবার তো নামো। কিন্তু ইউনসু নাছর বান্দা, সে চকলেট খেতে খেতে জিহানকে কিস করতে বলে। জিহানও খুব রোমান্টিক ভাবে চকলেট সহ তাকে কিস করে। একবার কিচেনে কাজ করার সময় ইউনসু জিজ্ঞেস করে, তোমার জীবনের সব থেকে দামি জিনিস কোনটা? জিহান আদর করে উত্তর দেয়, অবশ্যই তুমি। ঠিক যখন তারা রোমান্স শুরু করবে তখনই ফোনের কল আর দরজার বেল সব যেন তাদের শত্রু হয়ে দাঁড়ায়। দরজা খুলে দেখে বান্ধবী গোয়ান তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে কাঁদতে কাঁদতে এখানে এসেছে। আজ রাতেও এখানেই থাকবে। জিহান ইশারায় ইউনসুকে বলে তাকে বিদায় করে দিতে, কিন্তু গোয়ান নাছর বান্দা। শেষ পর্যন্ত জিহান আর মানা করতে পারে না। জিহান নিজের রুমে গিয়ে ইউনসুকে মেসেজ দেয়, গোয়ান ঘুমালে তাড়াতাড়ি আমার রুমে চলে এসো। ইউনসুও চোরের মতো অপেক্ষা করতে থাকে, কিন্তু গোয়ান ঘুমানোর পর ইউনসু উঠতে গেলেই সে জেগে যায়। তাছাড়া জিহান রুমে রোমাঞ্চের কত প্র্যাকটিস করলো, কিন্তু শেষমেশ ইউনসু না আসায় তাকে একাই ঘুমাতে হয়। 2 দিন পর ইউনসু জানতে পারে তার দাদার খুব জ্বর। সে তড়িঘড়ি করে দাদাকে দেখতে যায়। দাদা তখন জিহানকে দেখতে চায়। অগত্যা লিন আর গোয়ানকে সাথে নিয়ে ইউনসু জিহানের বিজনেস ট্রিপের হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেয়। হোটেলে ঢোকার জন্য গোয়ান এক নাটক শুরু করে। সে রিসিপশনে গিয়ে বলে, আমি প্রেগনেন্ট, আমার হাজবেন্ড জিহান এখানে অন্য মেয়ের সাথে এসেছে, আমাকে ভেতরে যেতে দিন, নইলে আমার সংসার ভেঙে যাবে। ভয়ে হোস্টেল কর্মীরা তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়। জিহান তখন এক প্রফেসরের সাথে কথা বলছিল। বাহিরে আওয়াজ শুনে সে বের হতেই 3 জনকে ধরে ফেলে। ইউনসু কিছু বলার সুযোগ পাওয়ার আগেই জিহান তাকে সবার সামনে কিস করে দেয়। এরপর তারা দুজন মিলে দাদাকে দেখতে যায়। দাদার সাথে দেখা করে বের হওয়ার পর জিহান খুব আবেগ নিয়ে ইউনসুকে বলে, আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো, আমাদের সেই কন্ট্যাক্টও আজ শেষ। তুমি কি আবারও নতুন করে আমাকে বিয়ে করবে? ইউনসু আনন্দে আত্মহারা হয়ে রাজি হয়ে যায়। ওই রাতে তারা তাদের সত্যিকারের বাসর রাত কাটায় এবং সব দূরত্ব ঘুচিয়ে দেয়। এদিকে সেলিব্রিটি লিন আর মিনের মধ্যেও দারুণ প্রেম হয়ে যায়। সবশেষে দাদা জিহান আর ইউনসুকে ডেকে বলে, আমি কিন্তু আগে থেকেই জানতাম যে তোমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছো। ইউনসু অবাক হলেও পরে দাদাকে সব খুলে বলে যে কিভাবে তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছে। দাদা সব শুনে খুশি হয়। আর এভাবেই এই মিষ্টি প্রেমের গল্পটি একটি হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয়। গাইস, সর্দি জ্বর নিয়ে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানালাম। কমেন্টের কথা মনে আছে তো? আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন। কেমন আজকের ড্রামাটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। দেখা হবে পরের নতুন এক রোমান্টিক ড্রামায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।